ধরেন আপনার একটা দোকান আছে, আর সেই দোকানে একটা লোক এসে এক গাদা ধোঁয়া ভরে দিয়ে চলে গেছে। এইদিকে ধোঁয়ার চোটে আপনি কিছুই দেখতেছেন না, কিন্তু তারপরও ওই লোককে আপনি কিছুই বলতেছেন না, কারণ এই ধোঁয়া আপনার জন্য নিড, এই ধোঁয়া আপনাকে বেনিফিট দিবে, এই ধোঁয়া আপনার সমস্যার সমাধান করবে, এই ধোঁয়ার ডিমান্ড আছে মার্কেটে, কিন্তু সাপ্লাই নাই যেখানে সেখানে, কারণ এটা যে মশা মারার ধোঁয়া। মার্কেটিং কি তা নিয়ে রয়েছে নানা মুনির নানা মত। বইয়ের ভাষায় মার্কেটিং হলো প্রোডাক্ট বা সার্ভিসের ভ্যালু যোগ করার মাধ্যমে কাস্টমারের চাহিদা পূরণ করা। আর আমি মার্কেটিংকে দেখি এইভাবে: পজিশনিং অফ অফারিং বেটার দ্যান দ্য কম্পিটিটর, অর্থাৎ বাজারে আপনার যেই কম্পিটিটর রয়েছে তার থেকে চমৎকার কোনো প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে মানুষের মন জয় করে নেয়া। প্রোডাক্ট কিনতে গেলে কাস্টমার সবসময়ই দুইটা জিনিসই মনে মনে চায়: নাম্বার 1 ভ্যালু ফর মানি, নাম্বার 2 রিটার্ন অন ইনভেস্টমেন্ট। একজন কাস্টমার প্রোডাক্টের পেছনে যেই পরিমাণ খরচ করে সে সেই পরিমাণ রিটার্ন এবং সার্ভিস চায়। এখানে এসে সেলসের একটা বিখ্যাত উক্তি মনে পড়ে গেল: পিপল ডোন্ট ওয়ান্ট টু বাই ফিচার, দে ওয়ান্ট টু বাই বেনিফিট। ব্যাপারটাকে ভিন্নভাবেও ব্যাখ্যা করা যেতে পারে। মার্কেটিং জগতে কাস্টমার অ্যাকুইজিশন বাড়ানোর জন্য দুইটা বিখ্যাত কনসেপ্ট রয়েছে: নাম্বার 1 পয়েন্ট অফ প্যারিটি অ্যান্ড নাম্বার 2 পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন। এখানে পয়েন্ট অফ প্যারিটি মানে হলো কম্পিটিটর তার প্রোডাক্ট সেল করার জন্য যা যা সার্ভিস প্রোভাইড করতেছে তার সব কিছুই আপনাকে নিজের সার্ভিসে ইনক্লুড করতে হবে। একটা উদাহরণ দেই, আপনি যদি একটা ব্যাংকের মালিক হয়ে থাকেন তবে আপনাকে আপনার কম্পিটিটরের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য এটিএম বুথ তৈরি করতে হবে। আর পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন মানে হলো নির্দিষ্ট প্রোডাক্ট বা বিজনেসের এমন কোনো ফিচার যেটা আপনার নিজের আছে কিন্তু কম্পিটিটরের নাই, এবং এইটাই আপনার কম্পিটিটর থেকে আপনাকে আলাদা করে তুলবে। যেমন ফুড পান্ডার মতো করে যদি টাকা ও হোম ডেলিভারি দেওয়া শুরু করা যায় তবে সেটাকে পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন বলা যাবে। অন্যভাবে বলতে গেলে মার্কেটিং হলো কাস্টমারের প্রয়োজন বোঝা এবং সেই অনুযায়ী প্রোডাক্ট সার্ভিস কিংবা প্রসেসে ভ্যালু যোগ করা, এবং সেই প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের দরজায় পৌঁছে দেয়া। সেই সঙ্গে সেল করে পকেটে টাকা পেয়ে যাবার পরও কাস্টমারের খোঁজ খবর রাখা, মানে আফটার সেল সার্ভিস দেওয়া, যেন সেই কাস্টমার আবারও ফিরে আসে, বারবার ফিরে আসে এবং অন্যদেরকে নিয়ে ফিরে আসে। আরেকটা প্রশ্ন করি, মার্কেট কাকে বলে? অনেকেই এই প্রশ্নটার উত্তরে বলে মার্কেট মানে হচ্ছে বাজার বা একটা প্লেস বা লোকেশন যেখানে বসে বেচা কেনা হয়। এই উত্তরটা একই সঙ্গে ঠিক এবং ভুল দুইটাই। সাধারণ অর্থে এইটাই বাজারের সংজ্ঞা, কিন্তু মার্কেটিং এর ভাষায় বাজার মানে হলো দ্য গ্রুপ অফ কনজিউমার্স অর পটেনশিয়াল কনজিউমার্স। অর্থাৎ মার্কেট মানে হলো আমি, আপনি এবং আমরা। আরও ডিফাইন করলে আমাদের মধ্য থেকে যারা নির্দিষ্ট কোনো কোম্পানির প্রোডাক্ট কেনে বা কিনতে পারে তারা। একজন ছাত্রের কথাই ধরা যাক, একজন ছাত্র শার্ট বা টি শার্টের পটেনশিয়াল মার্কেট হলেও সে কিন্তু স্যুট বা ব্লেজারের পটেনশিয়াল মার্কেট না, যেহেতু সে এ ধরনের ফর্মাল পোশাক এখনো পরা শুরু করে নাই। মার্কেটিং নিয়ে গল্পে চলে যাবার আগে প্রোডাক্টের জন্য আদর্শ মার্কেট খুঁজে বের করা সব থেকে বেশি জরুরি, কারণ কাস্টমাররা এখন এতটাই পাওয়ারফুল যে তারা আর দোকানের কাছে আসে না, উল্টো তাদেরকেই দোকানিকে খুঁজে বের করতে হয়। এই কাজটা কিভাবে করা যায় তা একটা উদাহরণের মাধ্যমে দেখি। ইউনিলিভারের হেয়ার কেয়ার ক্যাটাগরিতে খুবই বিখ্যাত একটা ব্র্যান্ড হলো সানসিল্ক। ধরা যাক সানসিল্ক মার্কেটে আসার আগে তাদের মার্কেট সেগমেন্ট করা হয়েছিল এইভাবে: শুধু মেয়েদের জন্যই শ্যাম্পু বানানো হবে এবং এই শ্যাম্পু ব্যবহার করবে 10 বছরের বেশি বয়সের যে কোনো মেয়ে বা মহিলা। এভাবেই সানসিল্ক পুরা মার্কেটে কোন শ্রেণীর জন্য শ্যাম্পু বানাবে তার সেগমেন্টেশন করে ফেললো। এবার তারা খেয়াল করলো পুরা পৃথিবীতেই মেয়েদের চুলের আবার নানা প্রকারভেদ রয়েছে। কারো চুল কোকড়া, কারো চুল সিল্কি, কারো ছোট, কারো বা আবার বড়। তো সানসিল্ক এবার 4 ধরনের কাস্টমারের জন্য 4 রকম শ্যাম্পু বানানোর পরিকল্পনা করে। এইবার সানসিল্ক আলাদা আলাদা কাস্টমার বেজের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট বানানো শুরু করলো। লম্বা চুলের জন্য সানসিল্ক থিক অ্যান্ড লং, কোকড়া চুলের জন্য সানসিল্ক পারফেক্ট স্ট্রেইট শ্যাম্পু নাম দিয়ে শুধু লম্বা চুল এবং কোকড়া চুলের মেয়েদেরই নজর কাড়ার চেষ্টা করলো। প্রশ্ন হচ্ছে, এত ঝামেলা না করে সবার জন্য একই রকম একটা শ্যাম্পু বানালে কি চলতো না? না, চলতো না। কেন চলতো না সেটা সানসিল্কের আরেকটা শ্যাম্পুর উদাহরণের মাধ্যমে বোঝা যাবে। ধরা যাক একজন তরুণী হিজাব পরেন এবং তিনি নন সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করেন। তিনি একদিন টিভিতে দেখলেন সানসিল্কের নতুন একটা শ্যাম্পু বাজারে আসছে যার নাম সানসিল্ক হিজাব শ্যাম্পু। সেই মুহূর্তে তিনি ফিল করলেন সানসিল্ক তার জন্য স্পেশাল শ্যাম্পু বের করেছে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন পরদিন থেকে হিজাব শ্যাম্পুই ব্যবহার করবেন তিনি।
আর এভাবেই কিন্তু একজন নন সানসিল্ক ব্যবহারকারী সানসিল্কের ইউজার হয়ে যান। কারণ প্রায়োরিটি পেতে কে না চায় তার স্পেসিফিক প্রবলেমের জন্য স্পেসিফিক সলিউশন থাকুক মার্কেটে টার্গেটেড প্রোডাক্ট অর্থাৎ হিজাব শ্যাম্পু নামিয়ে দেওয়া হলো। এবার সেল করা হবে কার কাছে? অবশ্যই হিজাব পরিহিত তরুণীর কাছেই। এক্ষেত্রে তিনিই নিঃসন্দেহে একজন টার্গেট অডিয়েন্স বটে। তবে হিজাব শ্যাম্পু কি শুধু সেই তরুণীই কিনবেন? না, বরং তার জন্য এই প্রোডাক্টটা তার বাবা, মা, ভাই, বোন বা হাজব্যান্ড যে কেউই কিন্তু কিনতে পারে। আর মানে তারা প্রত্যেকেই কিন্তু এই প্রোডাক্টের টার্গেটেড অডিয়েন্স। কাজেই মার্কেটিং কমিউনিকেশন হতে হবে টার্গেট অডিয়েন্স কেন্দ্রিক, যেন যে কেউই বিজ্ঞাপন দেখে সেই তরুণীর জন্য হিজাব শ্যাম্পু কেনার প্রেরণা পায়। তাই মাথায় রাখতে হবে, এখন আর কাস্টমার আমাদের কাছে আসবে না, আমাদেরকেই বরং কাস্টমারের কাছে যেতে হবে।